আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড নিউ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমীকরণের সাহায্যে আইএস রেখা অঙ্কন। আমরা আইএস রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর অঙ্কন পদ্ধতি, সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, এর উপর যে চলকগুলি আছে নির্ভরশীল, সেগুলি নিয়ে আমরা গত ভিডিওগুলিতে আলোচনা করে ফেলেছি। তো আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কি অঙ্কন পদ্ধতি, যে আইএস রেখাটা অঙ্কন সমীকরণের সাহায্যে। যদি এইভাবে প্রশ্নটা আসে যে সমীকরণের সাহায্যে আইএস রেখা অঙ্কন করো, তো সেই ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারটা হবে এটা 10 নম্বরের জন্য এসে থাকে এবং মাঝে মধ্যে 5 নম্বরের জন্য প্রশ্নটা আসে। তো এক্ষেত্রে সমীকরণ দুইটা আমাদের দিতেও পারে এবং নাও দিতে পারে। যদি না দেয় তখন আমাদের এটা ধরে নিয়ে করতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ দেওয়া থাকে বিনিয়োগ সমীকরণ এবং সঞ্চয় সমীকরণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি বলে যে এই সমীকরণগুলির সাহায্যে আইএস রেখা অঙ্কন করো, সেক্ষেত্রেও সেভাবে তৈরি করতে পারবেন। এই যে বিষয়টা আলোচনা করছি সেভাবেই। তো মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন চলে যাই আমরা আজকে আলোচনায়। সমীকরণের সাহায্যে আইএস রেখা অঙ্কন। তো আইএস রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা আইএস রেখাটা কিভাবে পেয়েছি এবং আইএস রেখাটা বলতে কি বোঝায় সেটা একটু বলে দিচ্ছি। যে আইএস রেখা হলো কি, মূলত বিনিয়োগ ও সঞ্চয় সমতা সূচক রেখা। কি বলেছে একটু মনে রাখবেন, বিনিয়োগ এবং সঞ্চয় সমতা সূচক রেখা, যার প্রতিটি বিন্দুতে বিভিন্ন আয় বিভিন্ন সুদের হার প্রকাশ পায়, অথবা কি হচ্ছে বিভিন্ন সুদের হারে আয় কত তা প্রকাশ পায়। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যদি সুদ আমাদের বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের কি বিনিয়োগটা বৃদ্ধি হবে। আর যদি সুদ কমে যায়, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগটা কি হবে, কমে যাবে। আর সঞ্চয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, যদি আমাদের আয় বেশি হয় সেক্ষেত্রে আমাদের সঞ্চয় বেশি হবে, আর যদি আমাদের আয় কমে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, সঞ্চয় কম হবে। তাই সুদের সাথে বিনিয়োগের সম্পর্ক এবং আয়ের সাথে আমাদের কিসের সম্পর্ক হচ্ছে, সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে। আর বিনিয়োগ এবং সঞ্চয় সমীকরণের সাহায্যে আমাদের কি নির্ণয় করতে পারছি, আইএস রেখা অঙ্কন করতে পারছি। তো বিষয়টা যখন আলোচনা করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমাদের লেখার প্রথম দিকে একটু আমাদের বিশ্লেষণ হিসেবে লিখতে হবে, তার সুন্দর লাগে খাতাটা। তো সেক্ষেত্রে কি লিখবেন, যে সংখ্যামূলক সঞ্চয় ও বিনিয়োগ সমীকরণ থেকে আইএস সমীকরণ পাওয়া যায় এবং এই সমীকরণ হতে আইএস রেখা অঙ্কন করা যায়। গত ভিডিওতে আমরা কিন্তু চলকের সাহায্যে আইএস রেখা কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আলোচনা করেছি, যেমন এবিসি এগুলি দিয়ে। তো ওই ভিডিওটা যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকে আমরা কি করব, সংখ্যা সূচক যেটা গাণিতিক উপায়ের মাধ্যমে সেটা দিয়ে থাকবে সমীকরণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ সূচক আইএস সমীকরণটা পাওয়া যায়, সেটা কিভাবে অঙ্কন করব সেটা নিয়ে আলোচনা। তো সেক্ষেত্রে আমাদের দুটো সমীকরণ ধরে নিতে হবে। তো আমরা এখানে ধরে নিয়েছি বিনিয়োগ সমীকরণ কি এবং সঞ্চয়। বিনিয়োগ এবং সঞ্চয় সমীকরণের মাধ্যমে আমাদের কি বের করতে হবে, আইএস রেখা বের করতে হবে। এটা মাথায় সেট করে রাখবেন, ঠিক আছে। যেখানে এস ইকুয়াল টু আই হবে বা আই ইকুয়াল টু এস হবে, সেখানে আমাদের কি হচ্ছে, সেখানে আমাদের ভারসাম্য আইএস রেখার কি আমরা মানটা নির্ণয় করতে পারবো বা অঙ্কন করতে পারবো। তো বিনিয়োগ সমীকরণ আমরা কি নিয়েছি, আই ইকুয়াল টু 100 - 25 আই। এখানে আই জিনিসটা দেখে আপনারা সবসময় মনে রাখবেন যে এটা বিনিয়োগের সাথে সম্পর্কিত, ঠিক আছে। যদি আমাদের সুদের হার বাড়ে বিনিয়োগ বাড়বে, যদি সুদের হার কমে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে। আর সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের দেখেন সঞ্চয় সমীকরণ কি বলছে, যে -50 + 0.5 ওয়াই, ঠিক আছে। এখানে ওয়াইটা দিয়ে হচ্ছে আমাদের আয়। যদি আয় আমাদের বাড়ে তাহলে সঞ্চয় অবশ্যই বৃদ্ধি পাবে, এবং যদি আয় কমে যায় সেক্ষেত্রে আমাদের সঞ্চয় পরিমাণ কি হবে, কমে যাবে। যেহেতু টাকা নাই তো সেভাবে কেন জমাবে, তাই না। যদি টাকা যখন অনেক থাকবে হাতে তখন মানুষ কি করবে, সে চাবে যে ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আয়ের সাথে সঞ্চয়ের অনেক সম্পর্ক আছে। সব কিছুর সাথে যে একটা বিষয় বলবো যে এটার সাথে বিনিয়োগের সম্পর্ক নেই তাও কিন্তু না। যদি আমার আয় না হয় সেক্ষেত্রে আমি বিনিয়োগ কীভাবে করবো, তাই না। তো একটার সাথে আরেকটা রিলেটেড অর্থনীতি মানি এটা, যে একটা চলক ছাড়া আরেকটা চলক চলা যায় না, ঠিক আছে। তো আমাদের আয় সমীকরণে ভারসাম্য শর্ত হচ্ছে কি, যে আই ইকুয়াল টু এস, মানে বিনিয়োগ এবং সঞ্চয় সমতার মাধ্যমে কি হচ্ছে, আমাদের আইএস রেখা অঙ্কন করা হচ্ছে। তো এখানে আমাদের কি লিখছে, যে আমরা জানি যখন আমাদের দুটা সমীকরণ দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে আমরা লিখব যে আমরা জানি ভারসাম্য শর্ত এস ইকুয়াল টু আই, মানে সঞ্চয় সমীকরণ এবং বিনিয়োগ সমীকরণের সমতার মাধ্যমে কি হচ্ছে, আমাদের আয়ের সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো আমাদের ভারসাম্য শর্ত এস ইকুয়াল টু আই। তো এস হচ্ছে আমাদের সঞ্চয় সমীকরণ, যেটা আমাদের -50 + 0.5 ওয়াই দিয়ে আছে, সেটা আমরা বসিয়ে নিলাম। এবং আই যেটা হচ্ছে আমাদের ইনভেস্টের সমীকরণ, সেটা হচ্ছে কি 100 - 25 আই, সেটাও আমরা লিখে ফেললাম। এখন আমাদের গাণিতিক সমাধান করতে হবে, সেটা হচ্ছে 0.5 যেটা আছে
0.5y সেটা আমরা এখানেই রেখে দেবো বাম সাইডে, এবং -50 যেটা আছে সেটা আমরা ডান সাইডে কি নিয়ে আসি। তো ডান সাইডে মাইনাস চিহ্ন যেটা জিনিস থাকে অঙ্কের ক্ষেত্রে, সেটা আমরা যখন ডান সাইডে নিয়ে আসি সেক্ষেত্রে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, বা প্লাস যে জিনিসটা থাকে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো এখানে মাইনাস আছে -50, সেক্ষেত্রে যখন আমরা ডান সাইডে নিয়ে আসছি সেটা হচ্ছে কি +50। আর প্রথমেই সমীকরণ আমাদের আছে কি 100 - 25i, তো সেটা লিখলাম 100 প্লাস, এখানে -25টা পিছনে নিয়েছি, যেটা সংখ্যা আছে সেটা আমরা লিখে ফেললাম আগে। এই 50টা আমরা নিয়ে এসেছি কোথায়, ডান সাইডে, ঠিক আছে। তো সেটা হচ্ছে মাইনাস, এটা হয়ে গেছি +50, ঠিক আছে। এখন আমরা এই 0.5 যে আছে পরবর্তী যে আমাদের লাইনটা আমরা লিখছি, সেক্ষেত্রে -0.5 যেটা আছে সেখানে ওয়াইটা রেখে দিয়ে 0.5 যেটা আছে সেটা আমরা ডান দিকে নিয়ে আসলাম। এখন বিষয় খেয়াল করেন যে 0.5y এটা গুণ আকারে আছে, তাই না? তো 0.5 যখন আমরা ডান সাইডে নিয়ে আসছি সেটা ভাগ আকারে হয়ে যাবে, এটাই তো গণিতের নিয়ম, তাই না? তো 0.5y চলে আসলো ডান সাইডে, সেটা আমরা নিচে বসিয়ে দিলাম। এই যখন 100 এবং 50 যোগ করলে কত হয়, 150। তো এই -25i সেই -25i, আর এই যে 0.5i ডান সাইডে নিয়ে আসছি সেটা হচ্ছে কি 0.5 ডিভাইডেড দিয়ে আমরা করে ফেললাম ভাগ আকারে। এখন আমরা এটা সমাধান করব। y = কত হচ্ছে আমাদের 300 - 50i, এটা হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণ। এটা আপনারা ভাগ করে নেবেন, ঠিক আছে। 150কে আপনারা 0.5 দ্বারা ভাগ করবেন, এবং 25i যেটা আছে সেটাকে আপনারা 0.5 দ্বারা ভাগ করবেন, তাহলে দেখবেন যে এটাই আসছে যে 300 - 50i, যেটা কি হচ্ছে আমাদের আয়ের সমীকরণ। যেখানে আমাদের দেখেন আয়ের সাথে সুদের হারের সম্পর্ক হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণ। যেটা আমরা বলেছিলাম যে আয়ের সমীকরণ হচ্ছে এমন একটি রেখা যেটার মাধ্যমে বিভিন্ন সুদের হারে বিভিন্ন জাতীয় আয় কি হয় পাওয়া যায়, বা বিভিন্ন জাতীয় আয়ের সুদের হার কীরকম সেটা নির্ণয় করা যায়, সেটা হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণ। তো দেখেন আয়ের সাথে কি সুদের সম্পর্ক একটা মিল আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণ। আর আয়ের সমীকরণের ভারসাম্য শর্ত কি আমরা সবসময় মনে রাখবো যে s = i, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য শর্ত। এবং যে সমীকরণ আমরা দেখব যে আয়ের সাথে সুদের সম্পর্কটা আছে, সেটাই আমাদের ধরতে হবে যে এটাই হচ্ছে আমাদের আয়ের সমীকরণ। কেন বলছি, এটা গণিতের ক্ষেত্রে আমাদের অবশ্যই লাগবে যে আমাদের আয়ের সমীকরণ কোনটা সেটা চেনার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন যখন আমরা সমীকরণটা পেয়ে গেলাম আয়ের সমীকরণ, তো এখন আমরা যদি বিভিন্ন সুদের হারটা বসাইতে পারি সেক্ষেত্রে আমরা আয়টা পেয়ে যাব, এবং তার মাধ্যমে খুব সহজে আমরা কি করব, আয়েস রেখা অঙ্কন করতে পারবো। তো এখন কি করছি যে উপরের সমীকরণ থেকে আয়েসের বিভিন্ন মান বসিয়ে আয়েস সূচি তৈরি করা হলো। এখন আমরা আবার সেই সমীকরণটা নিচে লিখে ফেলাম সুন্দর করার ক্ষেত্রে, খাতা সুন্দর করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে y = 300 - 50i, ঠিক আছে। তো এখন আমরা সুদের হারটা আগে নিব, তারপরে জাতীয় আয়, যেটা আমাদের একটা সূচির মাধ্যমে আমাদের জিনিস চাষ করতে হবে। তো সেখানে আমরা কি করছি যে সুদের হার, যদি আমরা এই সুদের হার যে চিহ্নটা আছে এই সমীকরণটা দেখেন আমি ওখান থেকে নিয়ে আসছি। তো এই সুদের হার যে আয়টা আছে, আয়ের মানটা আমি বিভিন্ন মান বসিয়ে আমি জাতীয় আয়টা নির্ণয় করতে পেরেছি। যদি আমি সুদের হারটা ধরেন 1 হয়, সুদের হার যদি 1% হয়, সেই ক্ষেত্রে আমার জাতীয় আয়টা কত হচ্ছে 250। এই 50-এর সাথে 1 গুণ করলে হয় 50, ঠিক আছে। তো 300-র সাথে 300 থেকে যদি আমি 50 বাদ দিই সেক্ষেত্রে কত থাকছে 250। ক্যালকুলেটরের মাধ্যমে আপনি হিসাব করে নেবেন, আর যারা এভাবে পান তার তো পারেনি। আর সুদের হার 2% হয়, সেই ক্ষেত্রে আমাদের আয় এখানে যে মানটা আছে 2, তখন 50-এর সাথে 2 যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে 100। এই 300 থেকে যখন আমরা 100 বাদ দিচ্ছি তখন আমাদের জাতীয় আয় পাচ্ছি কত, আমরা 200 একক, ঠিক আছে। এখন আবার যদি আমরা মানে সুদের হার যদি আমাদের 3% হয়, সেই ক্ষেত্রে আমাদের জাতীয় আয় কী করছে, 50-এর সাথে যদি 3 গুণ করি সেক্ষেত্রে আমাদের মান আসছে 150, এবং 300 থেকে যদি 150 বাদ দিই সেক্ষেত্রে আমাদের বাকি থাকে কত, 150। এটা হচ্ছে আমাদের আয়। তো এটা একদম বোঝার বিষয়, সবচেয়ে সহজ একটা বিষয় আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলে দিচ্ছি যে আমাদের দুটো সমীকরণ লাগবে, একটা হচ্ছে বিনিয়োগ সমীকরণ এবং আরেকটা হচ্ছে সঞ্চয় সমীকরণ, যেখানে এটা দিয়ে আছে আমাদের বিনিয়োগ সমীকরণ এবং সঞ্চয় সমীকরণ দিয়ে আছে। এই সমীকরণের মাধ্যমে আমরা জানি আয়ের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে ভারসাম্য শর্ত হচ্ছে s = i, মানে বা i = s, যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। এই সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে আমরা আয়ের সমীকরণটা নির্ণয় করতে পারবো।
তো সেই সমীকরণ দুটো আমরা পেয়েছি, সেই দুটো সমীকরণের মানগুলি আমরা বসিয়ে ভাগ করে গুণ করে বিয়োগ করে একটা মান পেয়েছি। ওয়াইটা সবসময় বাম সাইডে থাকতে হবে এবং আইটা সবসময় কী করতে হবে, ডান সাইডে থাকতে হবে। যখন এই সমীকরণটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কি আমাদের আয়ের সমীকরণ। আর এই আয়ের যে মানটা আছে, সুদের হারটা যেটা আছে, সেটাকে আমরা বিভিন্ন মান বসিয়ে এটা থেকে আমরা যখন বিয়োগ করব, গুণ করব, প্রথমে 1 2 3 এগুলো যাই থাকে মান ওগুলির সাথে 50 গুণ করব, বা বিভিন্ন মান দেওয়া থাকতে পারে প্রশ্নে যে এই সমীকরণটাই থাকবে, তা কিন্তু না, সমীকরণ চেঞ্জ করে দিতে পারে। তো সুদের হারের ক্ষেত্রে ওই মানগুলি বসিয়ে আমরা বিয়োগ করে যে মানগুলি পাবো সেটা হচ্ছে কি আমাদের আয় হবে। ঠিক আছে, যারা বুঝতে না পারবেন তারা কিন্তু অবশ্যই জানাবেন, আর যারা বুঝতে পারছেন তারা তো ভালোই, আল্লাহর রহমতে। তো এখন যে আমরা সূচিটা বের করেছি সেটার মাধ্যমে কি করতে হবে, আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। তো চলুন চলে যাই আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। তো এই সূচির সাহায্যে আমরা কি করব, চিত্র অঙ্কন করব। তো সূচিতে আমরা প্রথমেই যখন আয়স রেখা অঙ্কন করেছিলাম তখন আমরা জানি যে ভূমি অক্ষে কি আমাদের আয় এবং লম্ব অক্ষে কি আমাদের সুদের হার সবসময় থাকে। ঠিক আছে, তো ও এক্স অক্ষে আমরা নিয়ে নিচ্ছি ও এক্স অক্ষ, এবং এই তো এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা এখানে আমরা জাতীয় আয়, এটা হচ্ছে আমাদের সুদের হার। আপনার স্কেলের সাহায্যে অঙ্কন করবেন, আমার স্কেলটা আমি হারিয়ে ফেলেছি। তো এখন যদি আমরা ধরি এখানে আমাদের আয় সর্বোচ্চ কত, 250। ঠিক আছে, তো সেভাবে আমরা নিব, প্রত্যেকটা ঘর আমরা 50 50 করে নিব। এখানে 50 100 150 200 250, 50 100 150 200 এবং এটা হচ্ছে 250। সুদের হার কত আমাদের 1 2 এবং 3 একক করে নিয়েছি, 1 2 এবং 3। ঠিক আছে, যখন আমাদের সুদের হার কি বলছে, যখন আমাদের সুদের হার 1 তখন আমাদের আয় কত, 250। ঠিক আছে, তো আমরা সেভাবে চলে যাব, স্কেল এবং পেন্সিলের সাহায্যে অঙ্কন করবেন সব সময়। এখানে গেল আমাদের একটা। তারপর আবার কত বলছে, যখন আমাদের সুদের হার 2 তখন আমাদের আয় কত, 200। ঠিক আছে, স্কেলের সাহায্য করলে খুব সুন্দর হবে একদম। আবার আমাদের কত বলছে যে যখন আমাদের সুদের হার 3 তখন আমাদের আয় কত, 150। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইএস রেখা। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু প্রথমে 1 যখন ছিল সুদের হার তখন আমাদের আয় কত ছিল, 250, সেটাকে একটা সি বিন্দুর মাধ্যমে প্রকাশ করি। আবার যখন আয় ছিল আমাদের সুদের হার ছিল 2 তখন আমাদের আয় 200, সেক্ষেত্রেও আমি একটু বি দ্বারা চিহ্ন ইয়ে করি। আর যখন সুদ ছিল 3 তখন আমাদের জাতীয় আয় ছিল কত, 150, সেটা এর মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, এখন এ বি সি বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের আইএস রেখা। ঠিক আছে, অবশ্যই স্কেল এবং পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাব চিত্র বিশ্লেষণের ক্ষেত্রে। যেহেতু চিত্র অঙ্কন করে ফেলেছি, এখন বিশ্লেষণ আমাদের দরকার। তো চিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে সবসময় আমি বলি যে চিত্র পরিচিতিটা আগে লিখতে হয়। সেক্ষেত্রে যে আমরা লিখছি কি যে চিত্রের সাহায্যে বিশ্লেষণ, চিত্র পরিচিতি। ও এক্স অক্ষে নিয়েছি জাতীয় আয় এবং ও ওয়াই অক্ষে নিয়েছি আমরা কি সুদের হার, এবং আইএস হচ্ছে কি ডান দিকে নিম্নগামী দ্রব্য বাজারের আইএস রেখা। আইএস রেখা কিন্তু দ্রব্য বাজারে ভারসাম্য প্রকাশ করে। ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়, যেখানে চাহিদা এবং যোগান কি পরস্পর সমান বোঝাচ্ছে। আইএস রেখার সংজ্ঞাটা দিয়ে আছে, আপনারা দেখে নেবেন কষ্ট করে। এখন আমরা চলে যাব বিশ্লেষণ যেভাবে চিত্র অঙ্কন করার ক্ষেত্রে বলছি এইভাবেই হবে, এর বাইরে কিছু না। কি বলছি আমি, সুদের হার যখন 1%, জাতীয় আয় আমাদের 250 টাকা, যা এই বিন্দুতে নির্দেশ করে। ঠিক আছে, এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, এখানে সি বিন্দু হবে। সুদের হার যখন আমাদের 1% তখন জাতীয় আয় আমাদের কত হচ্ছে, 250 টাকা, যা আমাদের সি বিন্দুতে প্রকাশ করে। সুদের হার আমাদের যখন 2% তখন আমাদের জাতীয় আয় কত হচ্ছে, 200 টাকা, যা আমাদের বি বিন্দুতে প্রকাশ করে। আবার সুদের হার যখন আমাদের 3% তখন আমাদের জাতীয় আয় নির্দেশ করে 150 টাকা, যা আমাদের এই বিন্দুতে নির্দেশ করে।
এ বি সি বিন্দু যোগ করে আইএস রেখা পাওয়া যায়। সুদের হার বাড়লে আয় বাড়ে, আয় কমে, আবার সুদের হার কমলে আমাদের কি হচ্ছে, জাতীয় আয় বাড়ে। সুদের হার ও জাতীয় আয়ের বিপরীত সম্পর্কযুক্ত বিন্দুগুলো যোগ করে আইএস রেখা পাওয়া যায়। মাস্ট বি এটা লিখবেন শেষের লাইনটুকু, ঠিক আছে? যেটা আমি আবার বলছি সেটা হচ্ছে কি, সুদের হার বাড়লে আয় কমে, আবার সুদের হার কমলে আমাদের জাতীয় আয় বাড়ে। এখানে দেখেই বোঝা যাচ্ছে, যদি আমরা সুদের হার বাড়ে সেক্ষেত্রে আমাদের জাতীয় আয়টা কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার সুদের হার যখন আমাদের কমে যাচ্ছে তখন আমাদের জাতীয় আয়টা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এরকম সুদের হার এবং জাতীয় আয়ের বিপরীত সম্পর্কযুক্ত, এই যে বিপরীত যে সম্পর্কযুক্ত বিন্দুগুলি আছে সেগুলি যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের আইএস রেখা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য দুঃখিত। আপনারা যারা বুঝেন তারা ভিডিওটা বারবার একটু মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন কমেন্ট করে। তো যদি কোনো ভুল হয়ে থাকে কথার মাঝে আমার, তো সেটার জন্য আমি আগে থাকতেই আপনাদের কাছে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।